তোদের আজকে আলোচনার বিষয় হিউম্যান ফিজিওলজির হার্ট অ্যানাটমি নিয়ে। হ্যালো। তো এই হার্ট অ্যানাটমিতে আমি আজকে জাস্ট শুধুমাত্র কিন্তু এর অ্যানাটমিক্যাল অর্গানাইজেশন বা বাহ্যিক যে গঠন সেটা নিয়ে আলোচনা করেছি। আর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে যে বিভিন্ন ভাল্বগুলো আছে এবং কয়েকটা যে স্পেশাল টিস্যু সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো মূলত স্লাইড 3টে এবং কয়েকটা ছবি দিয়ে ডেসক্রিপশন দেখানো হয়েছে। তো ফার্স্টে আসছি আমরা সেই আগের দিন যেটা বলছিলাম অফলাইন ক্লাসে, যে সার্কুলেশনের যে বিষয়টা, তার মধ্যে একটা ছিল সিস্টেমিক সার্কুলেশন, আরটা ছিল পালমোনারি সার্কুলেশন। দেখ, দুটো এখানে দেখানো হয়েছে। তো লেফট সাইডে বাঁ দিকে, স্ক্রিনের বাঁ দিকে দেখ পালমোনারি সার্কুলেশন দেখানো হয়েছে। এক সেকেন্ড। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্টে, হার্ট থেকে লাংস, ব্যাক টু হার্ট। তো রেড লাইটে যেটা আছে বাঁ দিকে, ডান দিকে, এটা কিন্তু ইন্ডিকেট করছে, সরি, হার্টের দিকটা। তাহলে মিডিলে আছে এটা হার্ট। তাহলে রাইট লাং আর লেফট লাংয়ে বেরিয়ে যাচ্ছে ব্লাডটা। পরবর্তী ক্ষেত্রে সেটা থেকে আবার ফিরে আসছে কোথায়, না হার্টের মধ্যে। এই যে, তাহলে এই জায়গাটায় কিন্তু এখানে কনসেন্ট্রেট করছে সেকে হার্টকে দেখানোর জন্য। তাহলে রেস্ট অফ দ্য বডি, অর্থাৎ হার্ট থেকে বডি ব্যাক টু হার্ট, সেটাকে কি বলেছিলাম, সিস্টেমিক সার্কুলেশন। সেটাই দেখানো হয়েছে এখানে। আর পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে হার্ট টু লাংস, লাংস টু হার্ট। এবার এখানে একটা জিনিস বলার বিষয় হচ্ছে যে সিস্টেমিক সার্কুলেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলত সেরেব্রাল অ্যান্ড আপার অ্যাক্সিস, অর্থাৎ মাথার দিকে যে ব্লাড সাপ্লাই যাচ্ছে এবং হাতের দিকে যেটা আসছে, এই যে হেড অ্যান্ড নেক, এটাকে বলা হয় সেরেব্রাল অ্যান্ড আপার অ্যাক্সিস সার্কুলেশন। আরটা বলা যেতে পারে যে অ্যাবডোমিনাল, মানে পেটের দিকে, অ্যান্ড লোয়ার লিম্বস। একটু নোট ডাউন করে রাখবি এগুলো, কনফিউশন থাকলে অফলাইন ক্লাসে তখন দেখা যাবে। জাস্ট নোট ডাউন করে রাখ। সিস্টেমিক সার্কুলেশনকে আমরা দুটো ওয়েতে বলতে পারি বা ডেসক্রাইব করতে পারি। একটা হচ্ছে সেরিব্রাল এবং আপার অ্যাক্সিস সার্কুলেশন। আপার অ্যাক্সিস মানে শরীরের অক্ষের উপর দিকে যে অংশটা আছে, লিখে রাখ। সিস্টেমিক সংবহনকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। এক নম্বর হচ্ছে সেরিব্রাল এবং আপার অ্যাক্সিস। সেরিব্রাল এবং আপার অ্যাক্সিস সার্কুলেশন ড্যাশ লিখবি, যা দেহের মস্তক ও ঊর্ধ্ব অংশের অন্যান্য অঙ্গে, মস্তক মানে মাথা এবং ঊর্ধ্ব অঙ্গে মানে দেহের উপর দিকের অঙ্গের অন্যান্য অংশে রক্ত সরবরাহ করে। 2 নম্বর, অ্যাবডোমিনাল এবং লোয়ার অ্যাক্সিস সংবহন, এই অ্যাবডোমিনাল এবং লোয়ার লিম্বিক সার্কুলেশন। লিম্বিক, LIMBIC, ওটা লিম্বস থেকে লিম্বিক করে দে, নাউন থেকে অ্যাডভার্ব। অ্যাবডোমিনাল, ABDOMINAL, লেখা আছে দেখ ডান দিকে স্ক্রিনের উপর দিকে। অ্যান্ড লোয়ার লিম্বিক সার্কুলেশন,
ডেসি লিখবি এটি দেহের উদর মানে পেট এবং নিম্নের অন্যান্য অঙ্গে এবং নিম্নের মানে দেহের নিম্নের আর কি অন্যান্য অঙ্গে রক্ত সরবরাহ করে। স্টপ দিয়ে নিচে লাইন লিখে রাখবি উভয় সংবহনই উভয় সংবহনই হৃৎপিণ্ডের বাম অংশ থেকে উৎপন্ন হওয়া মহাধমনী বা অ্যাওর্টা থেকে উৎপন্ন হয়। মহাধমনী অ্যাওর্টা বা মহাধমনী থেকে উৎপন্ন হয়। দেখ কমপ্লিট হচ্ছে, তো বল এগোবো। নেক্সট ছবিতে আসছি হার্টের অ্যানাটমির জায়গাটাতে। তো একটা হচ্ছে দেখ এক্সটার্নালি দেখানো হয়েছে বাঁ দিকেরটা, যদিও ভেতরটাও কিছুটা হাইলাইট করেছে এখানে, একটু হোল্ড কর। এটা হচ্ছে লেফট সাইডে আর এটা হচ্ছে রাইট সাইডে, দুটো ছবি আছে। আমি কিন্তু লেফট আর রাইট নয়, কিন্তু বডির লেফট আর রাইট নয়, ছবিটা দুটো দুটো ছবি দুদিকে আছে বলে আমি জাস্ট নোট করলাম। তাহলে লাল অংশ যেটা রয়েছে দেখ, এটা হচ্ছে মেনলি অক্সিডেটেড ব্লাড যে চিহ্নিত করছে, অর্থাৎ যেটাতে অক্সিজেন বা অক্সিজেন মানে সোজা কথায় ফুসফুস থেকে যেটা আসছে। আর এইটা নীল অংশটা সেটা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে দেহের বিভিন্ন অংশ থেকে যে রক্তটা আসছে বা কম অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এখানে দেখ আপার রাইট অংশ পালমোনারি ভেনটা এখন দরকার নাই, আরটা হচ্ছে সুপারিয়ার ভেনা কাভা, আর একটা হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা। ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা। তো ভেনা কাভা হচ্ছে মহাশিরা, তার দুটো অংশ, একটা হচ্ছে সুপারিয়ার বা ঊর্ধ্ব অংশের, অর্থাৎ দেহের ঊর্ধ্বাংশে যে সমস্ত অঙ্গগুলো আছে সেখান থেকে রক্ত নিয়ে আসছে হৃৎপিণ্ডের দিকে। আরটা হচ্ছে ইনফেরিয়ার মানে যেটা দেহের নিম্ন অংশ থেকে, মানে দেহের নিম্নের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত নিয়ে আসছে। দূষিত রক্ত নয়, আবার বলছি, কম অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে কোথায় থেকে, কোথায় নিয়ে আসছে, হার্টে। দুটোই কিন্তু রাইট অরিকেলে বা ডানালিন্দে প্রবেশ করছে, সেখান থেকে চলে আসছে রাইট ভেন্ট্রিকেলে এবং সেটা পাম্প হয়ে বেরিয়ে চলে যাবে, এখান থেকে চলে যাবে, আসছি অন্য ছবিতে, লাংসে বা ফুসফুসে, সেখান থেকে আবার ঘুরে আসবে এই যে লেফট পালমোনারি ভেন দিয়ে লেফট অরিকেলে, সেখান থেকে চলে আসবে লেফট ভেন্ট্রিকেলে, নিয়ে আবার অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাবে বা মহাধমনী দিয়ে বেরিয়ে যাবে। এগুলো একটু শব্দগুলো এবার ইংরেজির সঙ্গে পরিচিত হতে হবে, যেহেতু নেট ফিট দিবি আর কি। তাহলে লেফট পালমোনারি ভেন আসছে কোথা থেকে, লাংস থেকে। আর রাইট ভেন্ট্রিকেল থেকে মানে ডান অলিন্দ থেকে রক্ত চলে যাচ্ছে লাংসে, এইখানে কিন্তু রয়েছে কি পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। পরবর্তীতে যখন আসবো যে আর্টারি ভেনের যে পার্থক্য, সেখানে কিন্তু আমরা বলে থাকি কি না, ধমনী বা আর্টারি সর্বদাই কি করে না অধিক অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিডেটেড ব্লাড নিয়ে যায়, এবং শিরা বা ভেন সেটা কি করে না কম অক্সিজেনযুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়। তো আদতে কিন্তু এখানে একটা ব্যতিক্রম, যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেন দুটোই কিন্তু একে অপরের ব্যতিক্রম, মানে ধমনী এবং শিরার যে সংজ্ঞা তার কিন্তু ব্যতিক্রম। তো এই জন্য একটা স্পেসিফিক ডেফিনেশন নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়। ধমনী হচ্ছে সেই সমস্ত যে শিরা ইয়েগুলো রক্তজালকীয়গুলো যেগুলো হৃৎপিণ্ড থেকে রক্ত দূরে নিয়ে যায়, এবং ভেন বা শিরা হচ্ছে সেই সমস্ত রক্তজালকগুলো যেগুলি হৃৎপিণ্ডের দিকে রক্তকে ঠেলে নিয়ে আসে। হয়েছে। আরেকটা বিষয় কি, ধমনীর মধ্যে কোনো রকম কোনো ভালভ থাকে না, এগুলো আমি আবার পরে আলোচনা করবো, জাস্ট একটু বলে রাখি। কিন্তু ভেনের ক্ষেত্রে কিন্তু ভালভ থাকে, একটু লিখে রাখ ছোট করে ছোট করে লেখ। সংজ্ঞা অনুযায়ী ধমনী
অধিক অক্সিজেন যুক্ত, এবং শিরা কম অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। স্টপ দিয়ে, এক্ষেত্রে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী, যা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে শেষ হয়, বা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত নিয়ে যায়, এবং ফুসফুসীয় শিরা যা ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে। আচ্ছা, এবার ছবিতে আবার আসছি, দেখ। এই ডান দিক আর বাম দিকের যে লেফট আর রাইট ভেন্ট্রিকেল যেটা রয়েছে, তাকে সেপারেট করে রেখেছে এই অংশটা। আমি একটু কালো কালি নিই, এই অংশটা সেপারেট করে রেখেছে। একে বলা হয় ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম। দুটো ভিন্ন যে ভেন্ট্রিকেল তার মধ্যে, সেপ্টাম মানে হচ্ছে সেপারেটার বা পৃথক যে করে আর কি। অন্যভাবে এই যে রাইট আর সরি, রাইট অরিকেল এবং রাইট ভেন্ট্রিকেল এবং লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যে গ্যাপগুলো, এই গ্যাপটা কে বলা হয় লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস। অরিফিস মানে ছিদ্র। নতুন শব্দ একটা শিখলি, অরিফিস যেখানে পাবি, অরিফিস বা অ্যাপারচার, লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার কোনো টেক্সট বই পেতে পারিস, বা লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস, দুটো মানে কিন্তু ছিদ্র বা ফুটো। অন্যদিকে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার হচ্ছে কিন্তু রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল, মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের দিকে, আর এটা হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের দিকে। এবার বিষয় হচ্ছে এখানে আমরা অরিফিস বলছি, ছিদ্র বলছি, এখানে আমরা বলছি সেপ্টাম। সেপ্টামের মধ্যে কিন্তু কোনো মিক্সিং হবে না, মানে কোনো ছিদ্র নাই, তার জন্য আমরা বলেছি সেপ্টাম, বা এখানে যেটা আমরা বলে থাকি সেপারেটর বা পৃথক করেছে। কিন্তু এর মধ্যে কিন্তু লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলের মধ্যে কিন্তু পৃথকীকরণ জায়গাটা থাকলেও অস্পষ্টভাবে এর মধ্যে কিন্তু অ্যাপারচার আছে বা ছিদ্র আছে, যার দ্বারা কিন্তু রক্ত একটা চেম্বার থেকে অন্য চেম্বারের দিকে যাত্রা করতে পারবে। এটা হচ্ছে বলার উদ্দেশ্য এখানে। বল, কোনো প্রশ্ন থাকলে বল এই ছবিটাতে। বল বল আবার বল। কালচে রক্ত? না 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 না, লিখবি না লিখবি না লিখবি না, ওটা কিন্তু লিখবি না, ওটা লিখবি কম অক্সিজেন যুক্ত রক্ত। কি বললাম বুঝতে পেরেছিস? তার কারণটা হচ্ছে আর্টারি ভেন্সের যখন আমি তোদের এই পার্থক্যটা জায়গায় ঢুকবো, তখন এখানে কিন্তু কতগুলো জিনিস চলে আসে। তো নর্মালি তোদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ট্রান্সপোর্টে পড়েছি, দেখবি যে যত পরিমাণ অক্সিজেন দেখবি ডেলিভার হয় কোষে, তত পরিমাণে কিন্তু এক্সাক্ট ফিগারে কিন্তু CO2 ঘুরে আসে না শরীর থেকে। সেটা যদি এক্স্যাক্টলি হতো তাহলে কিন্তু শরীরে আমাদের কখনো অক্সিজেনের ঘাটতি হতো না। তো ওটা না লেখাই ভালো। যদি ধর ইন কেস কোনো MCQ প্রশ্নে পাস আর কি, ডি অক্সিডেটেড, ওখানে দেখবি ডি অক্সিডেটেড বা কার্বন ডাইঅক্সাইড বা কার্বন, তোর এটাকে বলা হয় তোর ব্লাড উইথ কার্বন ডাইঅক্সাইড, সেটা যদি থাকে তার মধ্যে কিন্তু অবশ্যই তুই কিন্তু সিলেক্ট করবি যে ডি অক্সিডেটেড ব্লাডটাকেই, হাই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা কিন্তু তুই সিলেক্ট করবি না। তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে
ওই যে মানে যত পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ভ্যালুটাকে সেটাকে সমান দেখিয়ে দিচ্ছি 1 নম্বর। 2 নম্বর দেখা যাচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডই যদি পুরো টোটালটাই যদি হয়ে যায় ভেন্সের ক্ষেত্রে, বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যদি টোটালটাই হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে না, সেই মানুষটা একরকম ডেথ হয়ে গেছে সেটা বোঝাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে প্যাথোফিজিওলজি বা ক্লিনিক্যাল অবস্থা নিয়ে, মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন অর্থাৎ রোগ জ্বালা নিয়ে কিন্তু প্রথমেই আলোচ্য বিষয় নয়। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে হার্ট সংক্রান্ত তার স্ট্রাকচারটা, তার কি করে ফাংশন করছে, কিছু কার্যকারিতা, তার বৈশিষ্ট্য এবং তার সংক্রান্ত কিছু রোগ। তো সেই রোগগুলো কিন্তু যে সব ক্ষেত্রে যে ডেথের দিকে নিয়ে যাবে তা কিন্তু নয়। সুতরাং এই ধরনের পার্থক্য যদি কখনো পাস, চেষ্টা করবি স্কিপ করার। আর কোনো কোশ্চেন? মারুফ শুনছে, মারুফের কোনো প্রশ্ন থাকলে বল। বল, কোনো প্রশ্ন থাকলে বল। আচ্ছা, ডান দিকেরটা ক্ষেত্রে দেখ, এই যে আর্চ কথাটা ইউজ করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঁককে বোঝায়। অর্থাৎ অ্যাওটা যেটা আছে, মহাধমনী যেটা বেরোচ্ছে, সেটা বেরিয়ে কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে, সেটাকে বোঝায়। তো আর্চ অফ আয়োটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মানে আয়োটা বা মহাধমনীর বাঁক, মহাধমনীর বাঁক, সোজা কথায়। আর এর সঙ্গে দেখ বেরিয়ে যাচ্ছে সুপার ভেনা ক্যাভা, যেটা ওই আসছিল ব্লাডে, ডান দিকটা দেখানো হচ্ছে। এখানে কিন্তু চেষ্টা হয়েছে কি না, ব্লাডটা কিভাবে ঢুকছে তার একদম ভেতরে যে মানে সেকশন করে, অর্থাৎ প্রস্থচ্ছেদ করে দেখানোর মতো চেষ্টা হয়েছে। তো এই রক্ত ঢুকে দেখ রাইট অরিকেলে এলো, সরি, সেখান থেকে দেখ রাইট ভেন্ট্রিকেলে গেল, যে রাইট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল, ইনফেরিয়র ভেনা ক্যাভা রক্তটাকে আনছিল রাইট অরিকেলে, সুপিরিয়র ভেনা ক্যাভা আনলো রাইট অরিকেলে, সেই রক্তটা বেরিয়ে এলো এইখানে। সেটা আবার পেরিয়ে যাচ্ছে এই যে এইটা দিয়ে, কোথায় না লাংসের দিকে, এবং আবার সেটা পুনরায় ঘুরে আসছে পালমোনারি আর্টারিস বা ভেন্স পার করে, সরি এই পালমোনারি ভেন্স পার করে আসছে কোথায়, লেফট ভেন্ট্রিকেলে, সরি লেফট অরিকেলে, সেখান থেকে চলে আসছে লেফট ভেন্ট্রিকেলে, এবং পুনরায় সেটা কি হবে, অ্যাওটা দিয়ে, এটা উল্টো দিকে দেখানো হয়েছে, অ্যাওটাটা পেছন দিকে আছে, হার্টটা সেকশন করেছে তো, তো ব্লাডটা আবার পেছন দিকে ঘুরে এই আউটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখানে বলার উদ্দেশ্য দুটোই, যে ভেতরে দেখ এই জায়গাটাতে, লাল কালি নিয়ে এবার বা অন্য কোনো কালি, এই জায়গাটা খেয়াল কর, এই ভেন্ট্রিকেল গুলো জায়গাটাতে ভাঁজ ভাঁজ হয়ে আছে। আবার রাইট ভেন্ট্রিকেলের যে পেশির যে থিকনেস, তার থেকে দেখ লেফট ভেন্ট্রিকেলের পেশির থিকনেস একটু বেশি। তার কারণটা হচ্ছে একটাই, রাইট ভেন্ট্রিকেল যে ব্লাডটা পাম্প করছে সেটা কিন্তু যাচ্ছে কোথায়, শুধুমাত্র ফুসফুসে কাছাকাছির মধ্যে। কিন্তু লেফট ভেন্ট্রিকেল যে ব্লাডটা পাম্প করছে মহাধমনী দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে একটা বিষয় লেখা হচ্ছে, লিখে নে একটু খাতায়, লিখবি হৃৎপিণ্ডের রাইট ভেন্ট্রিকেলের তুলনায় লেফট ভেন্ট্রিকেল একটু বেশি অধিক, বেশি না, একটু অধিক পেশিযুক্ত। কারণ রাইট ভেন্ট্রিকেল থেকে রক্ত কেবলমাত্র ফুসফুসে যায়, কিন্তু লেফট ভেন্ট্রিকেলের থেকে রক্ত মহাধমনির মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্টপ দিয়ে উভয়
ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেল মানে হচ্ছে বাংলা হচ্ছে নিলয়, আর কিছু না। উভয় ভেন্ট্রিকেলের আভ্যন্তরীণ প্রাচীর, উভয় ভেন্ট্রিকেলের আভ্যন্তরীণ প্রাচীর অলিন্দ বা অ্যাট্রিয়ামের তুলনায় অধিক শক্তিশালী এবং এর আভ্যন্তরীণ গাত্রে কোলাজেন ও ইলাস্টিন দিয়ে গঠিত, কোলাজেন ও ইলাস্টিন দিয়ে গঠিত কিছু তন্তু বা সুতোর মতো অংশ থাকে। এদের কর্ডি টেন্ডিনি বলা হয়। বানানটা একটু লিখছি, উপর দিকে দেখবি। কর্ডি, CHORDAE, কর্ডি টেন্ডিনি, TENDINEAE। এটা পরে আমার কাজে লাগবে ব্লাড সার্কুলেশন বোঝাতে, জাস্ট খেয়াল রাখিস। বল, প্রশ্ন থাকলে বল, না তো এগিয়ে যাবো। বলছি হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকেল গুলির তুলনায়, সরি, অলিন্দের, হৃৎপিণ্ডের অলিন্দের তুলনায় নিলয়ের বা অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকেলের যে আভ্যন্তরীণ প্রাচীর বেশি শক্তিশালী হয়, এবং ভেন্ট্রিকেল গুলির আভ্যন্তরীণ গাত্রে কোলাজেন ও ইলাস্টিন থেকে উৎপন্ন কিছু কর্ড বা সুতোর মতো বস্তু দেখা যায়। এগুলিকে একত্রে কর্ডি টেন্ডিনি বলে, TENDINEAE। দেখ, আর কোনো প্রশ্ন থাকলে বল, আমি পরের স্লাইডে যাচ্ছি। মারুফের কেটে গেছে বোধহয় সম্ভবত। আচ্ছা, এখানে দেখ, শেষ স্লাইডের দিকে আসছি। স্ট্রাকচারের মধ্যে একটা পিকুলিয়ারিটি দেখানো হয়েছে। দেখ, এখানে কিন্তু আমি বলতে চাইছি গঠনের সঙ্গে কিছু স্পেশাল টিস্যু, আপাতত জাস্ট নামগুলোর সাথে পরিচয় হবি। একটা হচ্ছে এসএ নোড বা সাইনো অরিকুলার নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, কিছু বই পেতে পারিস সাইনো অ্যারিকুলার নোড, কিছু বই পাবি সাইনো অ্যাট্রিয়াল নোড, দুটোই ঠিক। তো সেটা আছে কি ঠিক রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের ঠিক জায়গাতে, কাছাকাছি জায়গায়। এটাকে আমরা বলে থাকি এসএ নোডকে আমরা বলে থাকি পেসমেকার, পেসমেকার অফ হার্ট। যখন কারোর এসএ নোড খারাপ হয়ে যায়, হার্টবিট কমে যায়, তো যাতে করে হার্টটা ফেলিওর না হয়ে যায় তার জন্য আমরা যে আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করি, এটা কিন্তু এইটাই আর্টিফিশিয়াল পেসমেকার, এটা কিন্তু এটাই এর সাবস্টিটিউট।
নেক্সট ইম্পর্টেন্ট যে অংশটা চলে আসছে সেটা হচ্ছে দেখ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড কোথায় আছে? ঠিক রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের জাংশনে। তাহলে এর যে স্টিমুলাস অর্থাৎ উদ্দীপনা যেটা আসে সেটা ছড়িয়ে চলে আসে এর মধ্যে। তো এভি নোডকে আমরা বলে থাকি, এভি নোডকে আমরা বলে থাকি রিজার্ভ পেসমেকার। সরি, পেসমেকার বলা যাবে না এখানে, পেস সেটার। এবার বড় হয়েছি, আর পেসমেকার ঠিক বলা যাবে না, একে বলা হয় পেস সেটার। কেন বলছি আসছি একটু পরে। তো নর্মালি কি হয় যে পেসমেকার বা এসএ নোড তার যে স্টিমুলাস বা উদ্দীপনা তৈরি করে সেটা চলে আসে এভি নোডে, এবং এভি নোড থেকে কি হয় সেই পেসটা সেট হচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি এসএ নোড বেশি বিট করে, যেটা হার্টের প্রয়োজন নয়, সেটা কিন্তু এভি নোড সেই পেসটাকে, সেই গতিটাকে কিন্তু কি করতে পারে, পেস মানে এখানে বিটটাকে বোঝাচ্ছি, তাহলে সেটাকে সেট করতে পারে, তাই বলা হচ্ছে পেস সেটার। এবং সেই পেস সেটার যে অংশটা বা পেস সেটিং এর যে ক্যাপাসিটিটা, সেটাতে একবার কি হচ্ছে মাঝখানের যে গ্যাপটা দিয়ে ছড়িয়ে পড়ছে দুই দিকে, এই রাইট ভেন্ট্রিকেলে আর লেফট ভেন্ট্রিকেলে। তাহলে যেটা দিয়ে ছড়াচ্ছে যে মধ্যেখানের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে দেখ বান্ডিল অফ হিস বা হিসের বান্ডিল বাংলায় বলা হয়ে থাকে। তাহলে এভি নোড থেকে যে কানেকশনটা ভেন্ট্রিকেলের দিকে চলে আসে তাকে বলছি বান্ডিল অফ হিস। আর সেটার দ্বারা যেটা ছড়িয়ে পড়ছে, বান্ডিল অফ হিসের দুটো অংশ, একটা হচ্ছে রাইট বান্ডিল, একটা হচ্ছে লেফট বান্ডিল, সেটা দিয়ে ছড়িয়ে পড়ছে, এবং এই যে অংশগুলো তৈরি হয়েছে আলাদা আলাদা করে ছড়িয়ে ছড়িয়ে গোটা হৃৎপিণ্ডে, রাইট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল, সরি রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল ছড়িয়ে পড়ছে, সেটাকে বলা হচ্ছে পার্কিনজে ফাইবার। তাহলে একটা হলো এসএ নোড, একটা হলো এভি নোড, বান্ডিল অফ হিস তার দুটো ব্রাঞ্চ, রাইট ব্রাঞ্চ আর লেফট ব্রাঞ্চ, আর 4 নম্বর হচ্ছে পার্কিনজে ফাইবার। এই হচ্ছে চারটে স্পেশাল টিস্যু, উই কল ইট অ্যাজ স্পেশাল জাংশনাল টিস্যুস অফ হার্ট। কেন বলছি স্পেশাল টিস্যু, কেন বললাম না, এটাই হার্টের ইন্টারনাল যে অর্গান বা ইন্টারনাল যে গঠন আভ্যন্তরীণ, তার স্পেশাল টিস্যু। জাংশনে কেন বলছি, দেখ সবগুলো দেখ জাংশনে অবস্থিত। দেখ এসএ নোডের এই যে অংশটা যেখানে রাইট অরিকেল আর রাইট অরিকেলে তোর ইনফেরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা প্রবেশ করছে, সেই জাংশনে উপস্থিত। আবার দেখ এভি নোডটা কোথায় রয়েছে, রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকুলার জাংশনে। আবার দেখ এভি বান্ডিল অফ হিস, এভি মানে অরিকুলো ভেন্ট্রিকুলার বান্ডিল অফ হিস বা শুধুমাত্র বান্ডিল অফ হিস বা হিসের বান্ডিল যা বলবি, সেটা কোথায় রয়েছে, দুটো লেফট আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে জাংশনে। এবং যেটা ছড়িয়ে পড়ছে সেটাও কিন্তু কোথা থেকে ছড়িয়ে পড়ছে, না মধ্যেখানে অবস্থায়, তো একটা ডান দিকে যাচ্ছে একটা বাঁ দিকে যাচ্ছে, সেটাও জাংশন থেকে ছড়িয়ে পড়ছে, তাইকে বলা হচ্ছে সবগুলোকে একত্রে স্পেশাল জাংশনাল টিস্যুস অফ হার্ট। এখানে খেয়াল রাখবি, এসে নোটে লিখে নে, কতগুলো জিনিস লিখে নে, তাহলে ক্লাসের আজকে কনক্লুশনের দিকে চলে আসবে। লিখবি এসে নোট সর্বদাই হৃদস্পন্দনের হারকে নির্ধারিত করে। অন্যদিকে এভি নোট হৃৎপিণ্ডের অবশিষ্ট অংশে কত দ্রুত হৃদস্পন্দন ছড়িয়ে পড়বে তাকে নির্ধারিত করে। তাই এসএ নোটকে পেসমেকার এবং এভি নোটকে পেস সেটার বলা হয়। অন্যদিকে
এসএ নোড দুর্বল হয়ে পড়লে বা কোনো ত্রুটি সম্পন্ন হয়ে পড়লে তার কাজটি এভি নোড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এভি নোডকে অনেক ক্ষেত্রে যেটা বললাম রিজার্ভ পেসমেকার বলা হয়। যদিও টার্মটা এখন অচল হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেস সেটারই বলে, রিজার্ভ পেস মেকার বলা হয়। বল, কোনো প্রশ্ন থাকলে বল। হ্যালো।